প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন গরিব মানুষ বা যারা কায়িক শ্রম দেন তারা। ইকো বাংলাদেশের আজকের পর্বে আমরা দেখার চেষ্টা করব কি করে শ্রমিকদের জন্য কাজের পরিবেশ আরও বেশি উন্নত করা যায়, পাশাপাশি কাজ হারাবার ঝুঁকিও কম থাকে। আমি সাইমা ওয়াহাব আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের পোশাক কারখানাগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কতটা প্রস্তুত? গত মে মাসে প্রচণ্ড গরমে আমরা বেশ কয়েকটি গ্রিন ফ্যাক্টরিতে গিয়ে দেখেছি কারখানার শ্রমিকরা বাইরের উত্তাপ ভেতরে টের পাচ্ছেন না, তবে এর সংখ্যা খুবই কম। তবে বাকিগুলোর অবস্থা এমন নয়। তাহলে কেমন করে জলবায়ু পরিবর্তনের সাথে বাংলাদেশের পোশাক কারখানাগুলো খাপ খাইয়ে নিতে পারে? বাইরে মে মাসের তীব্র গরম, এই তাপ উপেক্ষা করে ফ্যাক্টরি আসা। এসে হাফ ছেড়ে বাঁচেন সুমাইয়া, কারণ মাথার উপরে শুধু ফ্যানই নয়, শ্রমিকদের যেন গরম কম লাগে সেজন্য এই পোশাক কারখানায় রয়েছে নানান ব্যবস্থা। গরমের সময় এখানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে, সাথে ঠান্ডা করে খাওয়ারও ব্যবস্থা আছে, মেডিকেল আছে, সেখান থেকে আমরা বিভিন্ন রকম স্বাস্থ্য সুবিধা পাই। গরমের সময় আমাদের স্লাইন দেয়, মাথার উপরে ফ্যান আছে, অ্যাডজাস্ট ফ্যান আছে, কাজের সময় কোনো কষ্ট হয় না। আমরা যে গরমে আছি এটা আমরা বুঝতেই পারি না যে ফ্যাক্টরির ভিতরে কাজ করার সময়। রাজধানী ঢাকার অদূরে সাভারের গাজীপুরে এই আধুনিক পোশাক কারখানায় কাজ করেন সুমাইয়া। একটা সময় উপকূলে ছিল তার বাড়ি। বারবার বন্যা জলোচ্ছ্বাসে সেখানে থাকা মুশকিল হয়ে দাঁড়ালে ঢাকায় চলে আসেন, কাজ নেন পোশাক কারখানায়। এরপর আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বীও হন। তবে পরিবেশের বিরূপ বিপর্যয় এখানেও এড়াতে পারেননি তিনি। তার ধারণা দিন দিন আবহাওয়া আরও অসহনীয় হয়ে উঠছে। এই গরমের আগের থেকে তো এখন তাপমাত্রা অনেক বেশি। এই গরমের সময় প্রচুর কষ্ট হয়, শরীর ঘামে আর পানি পিপাসা লাগে, মাথা ব্যথা করে, মাথা ঝিমঝিম করে। গরমের এই অসহনীয়তা যেন কারখানার ভেতরে না পৌঁছায় তেমন কিছু ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। পরিচালক শাহ আদিব চৌধুরী বললেন, চেষ্টা করা হয়েছে কারখানাকে যতটা সম্ভব জলবায়ু পরিবর্তনের সঙ্গে সহনশীল করার। ইকো ফ্রেন্ডলি বোঝাতে হলে আমার শুরু করতে হবে ব্রিক্সের থেকে, কারণ এখানে যদিও দেখে মনে হচ্ছে যে এটা নর্মাল রেড ব্রিক্স দিয়ে করা, আসলে তা না, এটা হচ্ছে সেরামিক ব্রিক। এবং আমরা ব্রিকগুলি এভাবেই চুজ করেছি যে ভিতরেও আমাদের প্লাস্টার করা নেই। সো এটা আমাদেরকে হেল্প করে ইন রিডিউসিং দ্য টেম্পারেচার। এবং আমাদের যেই রুফ হাইট লেভেলটা আছে এটা আমাদের খুব হিসাব করে স্পেসিফিকলি সায়েন্টিফিকলি মেজার করে আমাদের করা হয়েছে, সো দ্যাট আমাদের এটা মানে ইনসাইড টেম্পারেচারটা আমরা একটা মিনিমাম লেভেল পর্যন্ত রাখতে পারি। তাছাড়া আমাদের বিল্ডিংটা এমনভাবে প্লেসড, সুইং বিল্ডিংটা, যে আমরা ইনাফ দক্ষিণ হাওয়া এখান থেকে পাই। আর ভিতরে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এক্সস্ট ফ্যান ইনস্টল করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক লুভারও এখানে দেওয়া হয়েছে, যেটা আসলে পুরো এয়ার সার্কুলেশনটাতে হেল্প করে আমাদেরকে। আমরা কিন্তু 40% এরিয়া জাস্ট গ্রিনারিতেই ছেড়ে দিয়েছি। আমরা এখানে অ্যাডিশনাল প্লান্টস এখানে প্ল্যান্টেশন করেছি। আমাদের 70,000 গ্যালন ওয়াটার রেজার্ভার আছে, যেটা আমাদের সবসময় ওয়াটার রিসাইক্লিং করছে, অ্যান্ড ওই ওয়াটারটাই আবার স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে সব জায়গায় পানিটা যাচ্ছে। এই গ্রিন ফ্যাক্টরিতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কিছুটা হলেও প্রস্তুতি আছে, কিন্তু বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সনদপ্রাপ্ত এমন গ্রিন ফ্যাক্টরির সংখ্যা মাত্র 200টির মতো। অথচ এখানে মোট পোশাক কারখানার সংখ্যা 7,000-এরও বেশি, অর্থাৎ এমন কারখানা মাত্র 3%। অথচ গবেষণা বলছে প্রচণ্ড গরম, বন্যা, সাইক্লোন ও জলাবদ্ধতার কারণে অন্তত 50% শ্রমিকের কাজে ব্যাঘাত ঘটছে। তারা হয় কাজে অনুপস্থিত থাকছেন, নয় কমছে কর্মদক্ষতা। জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের কারণে শহরগুলোতে কেমন করে গরম ও বন্যার প্রবণতা বাড়ছে তার হিসাব করছেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস বা CEGIS-এর জলবায়ু বিশেষজ্ঞ আহমেদ জুলফিকার রহমান। তার প্রতিষ্ঠান পানি ব্যবস্থাপনা ও পরিবেশের উপাত্ত নিয়ে কাজ করে। 1995 সালে আমাদের সেটেলমেন্ট হয়তো এতটাই কম ছিল এবং আমাদের ওভারঅল ক্লাইমেটের অবস্থাও খুব ভালো ছিল, সো দ্যাট আমাদের এইখানে মোটামুটি মানে 60%ই আসলে লয়ার টেম্পারেচারে ছিল এবং মাইল্ড টেম্পারেচার ছিল হয়তো 30-35%। কিন্তু আপনি যদি 2020 সালের কন্ডিশনটা দেখেন, খুবই অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ। তার মানে হচ্ছে হাই টেম্পারেচারের উপরেই প্রায় 70% এরিয়া চলে গেছে। তাতে করে যেটা হচ্ছে যে আমাদের কর্মী যারা আছে তাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, আমাদের এনার্জি কনজাম্পশন বেড়ে যাচ্ছে, যার জন্য যেটা হচ্ছে যে আমাদের গার্মেন্টস ওনার যারা আছেন তাদের কিন্তু প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে 2030 সাল নাগাদ বাংলাদেশ পোশাক খাত থেকে $2,700 কোটি রপ্তানি আয় হারাবে। সেক্ষেত্রে কারখানাগুলোর উন্নয়ন দরকার, আর সেজন্য দরকার অর্থ। এইখানে আমি মনে করি একটা ইনোভেশনের সুযোগ আছে। ইনোভেশনটা হলো যে আমরা আমাদের যারা বায়ার তারা কিন্তু মোস্টলি ডেভেলপড কান্ট্রি, তাদের যে কমিটমেন্ট আছে টুয়ার্ডস আমাদের ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট সেটাকে রিডিউস করার জন্য এইটুকু এডিশনাল ফান্ড তারা রাখবে, যেটা হচ্ছে আমাদের ক্লাইমেট রিস্ক মিটিগেশনের জন্য, এবং সেটা আসলে আমাদের ওই প্রোডাকশন কস্ট বা বেনিফিটে আসলে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তাহলে কিন্তু এটা একটা আমি মনে করি যে গুড অপরচুনিটি তৈরি হবে আর কি আমাদের গার্মেন্টস কর্মীদের জন্য। এই হিটওয়েভের মাত্রাটা কমানোর ক্ষেত্রে এই সাফিসিয়েন্ট মেজারগুলো নিতে অনেক হেল্প করবে। এদিকে দিনের কাজ প্রায় শেষের দিকে সুমাইয়ার। গরমের দিনে তাকে কারখানা যতটা স্বস্তি দেয় ততটা নিজের ঘর দিতে পারে না। তার মতে কাজের পরিবেশ এমনই তো হওয়া উচিত যেন সব শ্রমিক কাজে আসার জন্য মুখিয়ে থাকেন। জলবায়ু পরিবর্তন একদিকে শ্রমিকের কাজকে ঝুঁকিতে ফেলছে, অন্যদিকে এর প্রভাব ঠেকাতে কাজের সুযোগও তৈরি করছে। সেটা কিভাবে তা জানতে আমরা এখন যাব আফ্রিকার দেশ আইভরি কোস্টে। সেখানে তরুণরা পরিবেশ বান্ধব ব্যবসার সুযোগ তৈরি করেছেন। আইভরি কোস্টে বদল আসছে। বাজারে প্রচলিত নয় এমন কাজ আস্তে আস্তে চাকরির সুযোগ বাড়াচ্ছে। যেমন লিন্ডা কখনো ভাবেননি মাছির ফার্মে কাজ করবেন, এখন কাজটি বেশ ভালো লাগছে তার। 4 বছর আগে স্টেফানো প্রচলিত ক্যারিয়ার বেছে নেবেন না বলে ঠিক করেছিলেন, এখন হয়েছেন নগর কৃষক। আর এভা জঙ্গলে কার্বন প্রকল্পের কাজ শিখছেন। আইভরি কোস্টে এমন প্রকল্প এই প্রথম হচ্ছে। এই 3 তরুণী সবুজ অর্থনীতি নিয়ে কাজ করছেন। এভাবেই দেশটি একটি পরিবেশগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। শুরুতে অতটা সহজ ছিল না। পশুর খাবার তৈরিতে ব্যবহৃত মাছের লার্ভা ও মাছে নিয়ে কাজ করতে ভালো লাগতো না লিন্ডার। আমি মাছি অনেক ভয় পেতাম, তখন বলেছিলাম আমি লম্বা হাতা পরব। তবে লিন্ডার জন্য এর চেয়েও বেশি কঠিন ছিল এমন অপ্রচলিত পেশায় কাজ করার ব্যাপারে পরিবারের সম্মতি পাওয়া। তারা বললেন এই কাজ আমার শরীর খারাপ করাবে, কারণ লার্ভা নোংরা, এমনকি এখানে আমরা যেহেতু বর্জ্য নিয়ে কাজ করি তাই পুরো কাজটাই নোংরা। তবে পরে তারা মেনে নিয়েছেন। আমি বলেছি বাড়িতে বোঝা হয়ে বসে না থেকে নতুন কিছু শেখা চেষ্টা করলে আমার জন্য ভালোই হবে। আজ এই নারী নিজেকে কীটতত্ত্ববিদ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। তার উৎসাহে এখন তার মাও কাজে যোগ দিয়েছেন। আবিদজানের আরেক অংশে স্টেফানে যে কাজ করেন ছোটবেলায় কখনো তিনি তা দেখেননি। ভূগোল নিয়ে পড়াশোনা শেষ করে তিনি নগর কৃষক হতে চেয়েছেন, কিন্তু কোনো কোম্পানি তাকে সে সুযোগ দেয়নি। তাই তিনি নিজেই উদ্যোক্তা হয়ে এখন ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেন। আমার কাছে আইভরি কোস্টের প্রচলিত চাকরির বাজারের উপর নির্ভর না হওয়ার পথ ছিল এটি। প্রচলিত বাজার মানে আপনি স্কুল শেষ করে সরকারি চাকরি করবেন। আমি দেখাতে চেয়েছি আপনি নিজের পথ নিজেই বের করতে পারেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। সবুজ ও টেকসই কাজ বেছে নিয়েছেন স্টেফান ও লিন্ডা, কিন্তু এমন মানুষ সংখ্যায় কম। এমন কাজের অভাব নেই, তাই আইভরিয়ান সরকার স্কুল থেকে ঝরে যাওয়াদের এসব কাজে লাগাতে চায়। গ্রিন জবস কোনো অপ্রধান কাজ না। আমার ধারণা এই বিষয়টা আমরা চাকরি প্রত্যাশীদের কাছে পরিষ্কার করতে পারছি না, আর এই কারণেই তারা এই কাজটিকে ক্যারিয়ার হিসেবে নিতে খুব একটা আগ্রহী হয়ে উঠছেন না। কিন্তু এগুলো আসলে খুবই সুন্দর কাজ। 2022 সালে আইভরি কোস্টের পরিবেশ মন্ত্রণালয় টেকসই কাজে মানুষকে আগ্রহী করতে সমন্বিত প্রকল্প হাতে নিয়েছে। সে খবর দেশের বাইরেও গিয়ে পৌঁছেছে। তাই ইউরোপ থেকে পড়াশোনা শেষ করে এভা চলে এসেছেন নতুন কিছু শিখতে। 26 বছর বয়সী এই নারী কার্বন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন, তবে বন নিয়ে কাজ করার অভিজ্ঞতা তেমন নেই তার। আজ একজন কৃষিবিদের কাছ থেকে কার্বন প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ গাছের তালিকা করা শিখছেন।
বনে তালিকা করার সমীক্ষা আগে কখনো করিনি, আমার কাছে একেবারে নতুন, তাই আমাদের একসাথে কাজ করতে হবে। আমি কার্বন সম্পর্কে বা কার্বন মার্কেট সম্পর্কে তাত্ত্বিকভাবে সব জানি, কিন্তু মাঠে বিষয়টি কেমন তা জানি না, তাই আমাদের হাতে হাত রেখে কাজ করতে হবে। দেশে ফিরে এভা তার সতীর্থদের কার্বন মার্কেটের বিষয়টি বুঝিয়ে বলেন। যেহেতু এখানে সবার কাছে কার্বন মার্কেটের নিয়ম ও পদ্ধতিগুলো নতুন, তাই এটা একদিকে একটি চ্যালেঞ্জ ও অন্যদিকে নতুন কাজের সুযোগ। আফ্রিকায় টেকসই খাত বড় হচ্ছে, যা দেখে অনেকেই অবাক হচ্ছেন। এমনকি আন্তর্জাতিক শ্রম সংস্থা টেকসই কাজ ও পেশার নির্দেশিকা প্রকাশ করেছে। আমাদের লক্ষ্য হলো আইভরি কোস্টের উন্নয়ন যে পরিবেশগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তাকে সহযোগিতা করতে ভোকেশনাল ও কারিগরি প্রশিক্ষণগুলোর একটা ক্যাটালগ তৈরি করা। তারা যেন লক্ষ্য অর্জন করতে পারে, এটা একটা দিক। আরেকটি দিক হলো কোম্পানিগুলো জানতে পারবে তারা আরো কি কি করলে টেকসই হতে পারবে। স্টেফানো সবুজ অর্থনীতি নিয়ে মানুষের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করছেন, তবে তা আবিদজান থেকে ৮০ কিলোমিটার দূরে আগবভিলে। তিনি রাজধানীর বাইরে অন্য এলাকার মানুষের জ্ঞানের ঘাটতি কমাতে চান। দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষের কাছে আবিদজানের মতো সুযোগ নেই, তাই আমি যে খাতে কাজ করি সেখানে এমন একটা ইকোসিস্টেম গড়তে চাই যেন এখানকার মানুষদের পরিবেশের জন্য উপকারী এমন কর্মসংস্থানের সুযোগ হয়। পরিবেশসম্মত কাজের সুযোগ তৈরিতে স্টেফানের চেষ্টাই হোক, অথবা এভার প্রচেষ্টায় নতুন সেক্টর উন্মোচনই হোক, কিংবা লিন্ডার নতুন পথে চলার আগ্রহই হোক, আইভরি কোস্টের সবুজ অর্থনীতি তরুণদের উন্নত ভবিষ্যতের জন্য কাজ করার সুযোগ দিচ্ছে। এ তো গেল একটি দেশ কেমন করে পরিবেশসম্মত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এবার আমরা দেখব একটি একক উদ্যোগ কেমন করে প্রতিবন্ধী মানুষের মাঝে প্রভাব ফেলছে। এজন্য যেতে হবে ইউরোপের দেশ হাঙ্গেরিতে। সেখানে দেখা হবে একজন শিল্পীর সঙ্গে, যিনি কাপড়ের বর্জ্য দিয়ে একটি ব্যবসা খুলে বসেছেন। সঙ্গে নিয়েছেন বিশেষভাবে সক্ষম কিছু মানুষদের। হাঙ্গেরির বার্ষিক ওজোরা উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ এটি। রঙিন এক ক্যালিডোস্কোপ, যাতে বড় বড় কাপড় ব্যবহার করে বিরাট সব প্যাটার্ন তৈরি করা হয়। আরও আছে, এগুলো মূলত ব্যবহারের পর ফেলে দেয়া কাপড় দিয়ে তৈরি। এই রাজকীয় ইনস্টলেশনগুলোর কারিগর দেশটির দক্ষিণের শহর পেইচের আঙ্গেইলা ট্যাজ। একটা অক্টাগন ও একটা চতুর্ভুজ পার্সিয়ান ঢঙে তৈরি। আঙ্গেলা ট্যাজ বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়েছেন। ফ্যাব্রিক, কার্পেট বা বুননে তার কোনো আগ্রহ ছিল না। প্রথমবার মা হওয়ার পর সব বদলে গেল। আমার অনেক বাচ্চা কাচ্চা, এর অর্থ বাচ্চাদের অনেক কাপড় চোপড়। আমার মনে হলো প্যাচওয়ার্ক কার্পেট বানাতে শুরু করি। এতে ঘর সুন্দর ও উষ্ণ থাকবে এবং চারদিকে ঝুলে থাকা কাপড়গুলোরও একটা ব্যবস্থা হবে। একটা শীতকালের পর আমার মনে হলো রং সুন্দর হচ্ছে, কিন্তু এটা মানসম্মত হচ্ছে না। ভালো কার্পেট তৈরির জন্য কেবল সেলাই নয়, আমি সুতা কাটা এবং বাঁধার সিদ্ধান্ত নিলাম। 1997 সালে বুননের প্রতি তার ভালোবাসাকে তিনি ব্যবসার ধারণায় বদলে দিলেন। 2 বছর পর তার কোম্পানি রিটেক্সটিলের জন্য কর্মী নিয়োগ শুরু করলেন। কর্মীদের অনেকেই মানসিক বা শারীরিক প্রতিবন্ধী। তাদের জন্য এটা একটা চমৎকার কাজের সুযোগ। আমি ব্যবহৃত উপকরণগুলো দিয়ে কার্পেট ও দীর্ঘস্থায়ী পণ্য বানাই। এটা গুরুত্বপূর্ণ, কারণ না হলে আমরা বর্জ্যের সাগরে ডুবে যাব। বলতে পারেন আমরা রিসাইকেল করছি। বছরে ইউরোপীয়রা মাথাপিছু 11 কেজি কাপড় ফেলে দেন। এর মাত্র 1% রিসাইকেল করা হয়। এখন বেশিরভাগ কাপড় তুলা বা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় না।
কাপড় হলো একটা ক্ষতিকর বর্জ্য। বেশিরভাগ কাপড় সিনথেটিক উপাদান দিয়ে তৈরি, যা প্রকৃতিতে মিশতে পারে না। রিটেক্সটিলে যে কাপড়গুলো রিসাইকেল করা হয় তা স্থানীয়রা দান করেন। এর বাইরে একটি সেকেন্ড হ্যান্ড কাপড়ের দোকান অবিকৃত কাপড়গুলো এখানে দেয়। অনলাইনে আগ্রহীরা এখানে বানানো পণ্য অর্ডার করতে পারেন। এইসব পণ্যে কখনো কখনো কী ধরনের কাপড় কতটুকু ব্যবহৃত হয়েছে কিংবা কতটা কায়িক পরিশ্রম করা হয়েছে তারও বিবরণ থাকে। বিষয়টা মূলত পণ্যের মান ও সম্মানের। আপনার খুশি, আপনি চাইলে পানীয় পান করতে পারেন বা সোডা। ভালো লাগছে না তাই পুরনো কাপড় ফেলে দিতে পারেন, অথবা তা দিয়ে ডোরম্যাট বা হ্যামক বানাতে পারেন। প্রতি বছর রিটেক্সটিল কয়েক হাজার কিলোগ্রাম ওজনের কাপড় নিয়ে কাজ করে। যেসব কাপড়ের গন্তব্য অন্যথায় বর্জ্যের স্তূপে হতো, সেগুলো নতুন জীবন পাচ্ছে। কর্মীরাও হচ্ছেন লাভবান। উপকৃত হচ্ছেন ওজোরা উৎসবে আসা দর্শনার্থীরাও, যারা কাপড় রিসাইকেলের ওয়ার্কশপে যোগ দিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে সবুজ অর্থনীতি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তবে মনে রাখতে হবে, পরিবর্তন যেন শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ না করে। আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকুন।